ক্লাসে আমরা মনে করবো কিভাবে আমরা প্রিন্টিং জগতে বা ছাপাখানায় কাজগুলো করবো। আমার কথা কি স্পষ্ট আসতেছে? সবাই একটু মত দেবেন। শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। বাহ, বাকিরা কি ক্লাসে উপস্থিত আছেন কিনা কেউ তো কোনো কথা বলছেন না। জি, আমরা শুনতেছি স্যার। জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। আমরা কিভাবে পিডিএফ করে এটা জানি। মাইক্রোসফট ওয়ার্ড ফাইল থেকে কিভাবে পিডিএফ করে কে কে বলতে পারবে? পোস্ট বানা দিলে জি, অথবা আমাকে পোস্ট বানাই দেন। কথা বলেন আমার সাথে। বাকিরা মিউট হয়ে যাবে, যাদের এখানে আওয়াজ হওয়ার সম্ভাবনা আছে মিউট হয়ে যায়। মাইক্রোসফট ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ যেভাবে করি এটা একটা জানার বিষয়। আরেকটা বিষয় হলো আপনি পিডিএফ কেন করবেন, বা গ্রাফিক ডিজাইনের সাথে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের কি সম্পর্ক? এই জগৎটার সাথে গ্রাফিক ডিজাইনের যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু গভীর। এই সম্পর্কটা কি গভীর? কেমন গভীর? যেমন আপনি ম্যাগাজিন নিয়ে কাজ করবেন, আপনি কোনো বই নিয়ে ছাপা, যেই পাবলিকেশন সেক্টরটা রয়েছে, ছাপাখানার যে পাবলিকেশন সেক্টরটা রয়েছে, এই পাবলিকেশন সেক্টরের যে কাজটা রয়েছে, অর্থাৎ যে বই পুস্তকগুলো সাজানো গোছানো, ওই কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মাধ্যমে 70 থেকে 90% কাজগুলো ওয়ার্ড ফাইলের মাধ্যমে করে আনতে হয়। কেন করে আনতে হয়? এটা এই কারণে করে আনতে হয়, মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের ম্যাক্সিমাম কাজগুলো অটোমেটিক ভাবে করা যায়। একসাথে শত শত পেজের কাজ খুব দ্রুত গতিতে করা যায়। বাট গ্রাফিক ডিজাইনের মধ্যে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে প্রতিটি কাজ কিন্তু ম্যানুয়াল, হাতে ধরে 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 কাজ করতে হয়। যার কারণে পাবলিকেশন সেক্টরের যে সকল বই পুস্তক কাজগুলো গ্রাফিক্স এর সাথে সম্পৃক্ত, ওই সকল কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মাধ্যমে 70 থেকে 90% কাজ কমপ্লিট করে আনতে হয়। বরং অনেকেই 95%, 99% কাজ মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে করে আনে। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন, বাট এমন কিছু সূক্ষ্ম কাজ আছে যে কাজগুলো
যদি পরিপূর্ণভাবে আপনি করতে যান তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাপোর্ট নিতে হবে। কিসের সাপোর্ট নিতে হবে বলেন? কিসের সাপোর্ট? অ্যাডোবি ইলাস্ট্রেটর সাপোর্ট নিতে হবে। অ্যাডোবি টেবিল ইলাস্ট্রেটর সাপোর্ট নিতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর সাপোর্ট নেবেন মানেই হলো কিছু কিছু কাজ রয়েছে এমন যে কাজগুলো মানুষ একক করতে পারে না। ওই কাজগুলো কারো না কারো মাধ্যমে করতে হয়। ঠিক আপনি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মাধ্যমে যা কাজ করবেন ম্যাক্সিমাম কাজ এই ফাইলের মাধ্যমে করতে পারবেন, এই প্রোগ্রামের মাধ্যমে করতে পারবেন, বাট ফিনিশিং এর জন্য আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিতে হবে। কেন? এর একটা এক্সাম্পল দিই আপনার। সিএসসি এর কিতাব তো আমরা জানি একটা সময় কদিম নুসখা ছিল, আমাদের যে বুখারী, মুসলিম, তিরমিজি এই যে বইগুলো রয়েছে, মতন যে বইগুলো, এই বইগুলো একটা সময় আমরা কদিম নুসখা পাইতাম যেটা হাতে লেখা ছিল, ফটোকপির উপর ফটোকপি, ফটোকপির উপর ফটোকপি, এইভাবে যুগ 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 ধরে ওই ফটোকপির উপরে এই পর্যন্ত আমাদের পর্যন্ত আসছে। বাট দীর্ঘ বছরের এই হাতের লেখা জিনিসটা যখন অস্পষ্ট দেখা যাচ্ছে, তখন যুগের চাহিদা অনুযায়ী এটাকে আধুনিকায়ন বা কম্পিউটারাইজড প্রয়োজন বোধ করার কারণে এটি কম্পিউটার নুসখা বের করেছে। আর সেই কম্পিউটার নুসখা এমনি এমনিতে বের হয়ে যায় নাই, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল দিয়ে পরিপূর্ণ কাজটা হয় নাই, বরং এটার ফিনিশিং এর জন্য এটার যে হাসিয়া নাম্বার গুলো প্রতিটা শব্দের উপরে এবং যে ইয়েগুলো আপনার হাসিয়া গুলো বসানো হয়েছে উপরে উপরে, এই সবগুলোই আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাপোর্ট নিয়ে বসানো। আপনি পরিপূর্ণভাবে কাজটি করতে গেলে অবশ্যই আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাপোর্ট নিতে হবে। ওই সাপোর্টের কাজগুলো কিভাবে করা হয় আজকে ক্লাসে আমরা সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। এর মধ্যে থেকে প্রথমে আপনাকে আসতে হবে, যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড এর ক্লাস আপনাদের না, আর যেহেতু এটার সাথে একটা সম্পৃক্ততা রয়েছে, একটা কমান্ড আপনাকে অবশ্যই শিখতে হবে, জানতে হবে। যেমন আমি কোনো একটি ফাইল ওপেন করি, যে ফাইলটির আমি কোনো একটি ফাইল ওপেন করলাম, যে ফাইলটিকে আমি পিডিএফ করব। নাম্বার 1, পিডিএফটা কিভাবে করে সেটা শিখবেন। নাম্বার 2, পিডিএফটা কেন করব সেটা তো আমরা নিশ্চিত হলাম, কিন্তু পিডিএফ করার পরে আমরা ওই প্রোগ্রামটার মধ্যে কিভাবে ওইটি নিয়ে যাব সেটা আমরা শিখবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমার টোটাল ফাইল একটি এবং আপনার টোটাল পেজ রয়েছে আমার 15টি। তার মধ্যে থেকে আমরা 1 নাম্বার পেজের মধ্যে বর্তমানে আছি। আমরা এইভাবে প্রতিটা পেজ দেখে নিব সব ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা এটাকে পিডিএফ করব। এখন আসেন আমরা এটাকে পিডিএফ করি। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের পিডিএফ ভার্সন ভেদে পদ্ধতি চেঞ্জ হয়। একাধিক পদ্ধতিতে এই পিডিএফ করা যায়। নাম্বার 1, আপনি যদি এই ফাইলটাকে অনলাইনের মাধ্যমে পিডিএফ করতে চান সেটাও পারবেন। নাম্বার 2, আপনি ফাইল গিয়ে প্রিন্ট কমান্ডের মাধ্যমেও আপনি পিডিএফ করতে পারবেন। প্রিন্ট কমান্ডে গিয়ে প্রিন্টার নেমের এই জায়গা থেকে প্রিন্ট মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এই প্রোগ্রামটি বা এই কমান্ডটি সিলেক্ট করে নেব। নাম্বার 3, সেভএস এর মাধ্যমেও আমরা পিডিএফ করতে পারি। সেভএস এর মধ্যে যাব, সেভএস টাইপের মধ্যে গিয়ে সেখান থেকে আমরা পিডিএফ সিলেক্ট করে দেব। এই 3টা পদ্ধতিতে আমরা পিডিএফ করে থাকি। বাকি আমার এই জায়গার মধ্যে সেভএস কমান্ডের মধ্যে অটোমেটিক ভাবে যে পিডিএফটা শো করছে এটা হয়তো ভার্সন 7, ভার্সন 3 এগুলোতে সাপোর্ট না করতে পারে, বাট ভার্সন 10 সহ 10+ যেগুলো রয়েছে ওই সবগুলোতে সেভএস কমান্ডের মধ্যেই আপনি পিডিএফ এর এই কমান্ডটা পাবেন। তাহলে 3 আর 7 এর জন্য তাহলে কি পদ্ধতি, ওগুলোর জন্য আলাদাভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় পিডিএফ কনভার্টারের। তখন আপনি প্রিন্ট কমান্ডে গিয়ে এই জায়গার মধ্যে যে কমান্ডটা দেখতে পাচ্ছেন
যেটা অফিস 10 ভার্সন হওয়ার কারণে এই ভার্সনটা এখানে পিডিএফ শো করছে, এখানে ঠিক আপনার ওই সফটওয়্যারটা শো করবে। সিলেক্ট করার পরে যদি আপনি সরাসরি চলে যান পিডিএফ এর মধ্যে, প্রিন্ট কমান্ডে ক্লিক করেন, তখন এই পেজগুলো আপনার প্রত্যেকটা পেজ পিডিএফ হয়ে যাবে। আপনাদের একটা নাম চাচ্ছে, আর যেহেতু এটি সেভ হচ্ছে, মূল ফাইল ঠিক রেখে এটা সেভ হবে। এটা আমরা এখানে দিয়ে দিলাম গ্রাফিক্স পেজ 5 টেস্ট ক্লাস। এই একটা নাম দিয়ে দিলাম আমরা এখানে। নাম দেওয়ার পরে আমরা সেভ কমান্ডে ক্লিক করব। লোকেশন সিলেক্ট করে দিয়েছি ডেস্কটপ, আমাদের এই ফাইলটা ডেস্কটপে জমা হবে। ডেস্কটপ সিলেক্ট করার পরে দেখেন আমার কিন্তু এটা পিডিএফ হচ্ছে। দেখেন এই যে পিডিএফ 12 পেজ, 13 পেজ, 14 পেজ, 15 পেজ পেয়ে গেছে। আমার এটা পিডিএফ হয়ে গেছে। অনেক সময় এটা ওপেন হয়ে যাবে, আবার অনেক সময় ওপেন নাও হতে পারে। অর্থাৎ কিছু কিছু ভার্সন বেদে এটি অটোমেটিক ভাবে ওপেন হয়ে যায়, একটু সময় নেয়, এরপর অটোমেটিক ভাবে ওপেন হয়ে যায়। আবার কিছু কিছু ভার্সনের মধ্যে ওপেন হবে না, সরাসরি আপনি ক্লিক করে এটিকে ওপেন করতে হবে। যেমন ডেস্কটপে সিলেক্ট করেছিলাম, ডেস্কটপের মধ্যে এটি আসছে। দেখেন আমার এটা পিডিএফ হয়ে গেছে। মাইক্রোসফট ওয়ার্ড ফাইল থেকে আমরা একটি পিডিএফ ফাইল ক্রিয়েট করলাম। এই পিডিএফ করার পরে আমার এই ফাইলের কোনো ধরনের ক্ষতি হবে না, কোনো লেখা ভেঙে যাবে না, অন্য কম্পিউটার নিয়ে গেলে এটা ফরম্যাট ভাঙবে না, চেঞ্জ হবে না। কিভাবে পিডিএফ করে সেই জিনিসটা জানলাম। এবার আসেন, যেহেতু আমাদের ক্লাসটা গ্রাফিক্স, তাই এই প্রোগ্রামটার সাথে এটা সম্পর্ক থাকার কারণে এটা শিখলাম। But এখন আমরা যেটা শিখতে চাচ্ছি, ওই পিডিএফ এর ফাইল আমরা কিভাবে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে আসব, সেটা এখন আমরা শিখব। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আনার পদ্ধতি একটাই, তবে সেটা ম্যানুয়াল। আমি প্রথমে আপনাদেরকে বলেছি, ক্লাসের প্রথম ক্লাসের দিক দিয়েও বলেছি আপনাদেরকে, যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ সম্পূর্ণরূপে আপনার ম্যানুয়াল, এটা ম্যানুয়াল ভাবে কাজ করে। আর যার কারণে আমরা এই যে পিডিএফ ফাইলটা আনবো, এটা আমাদেরকে এক পেজ এক পেজ করে আনতে হবে। কিভাবে আনবো? ফাইল মেনুতে যাব, এরপর চলে যাব আমরা প্লেসে যাওয়ার পরে আমাদের যে ফাইলটা আমরা সেভ করেছিলাম সেই ফাইলটা সিলেক্ট করব। যেহেতু আমাদের একাধিক পেজ রয়েছে, তাই আমরা এখান থেকে শো ইম্পোর্ট অপশনটাকে নিয়ে আসবো, যাতে পেজ 1 পেজ 2 এভাবে মার্ক করতে পারি। দেন প্লেস ক্লিক করলাম। আমি যখন প্লেস ক্লিক করলাম তখন আমাকে তো শো করছে, কিন্তু এখানে আমি দিয়ে দিব 1, দেন ওকে বাটন প্রেস। যখন ওকে বাটন প্রেস করব, মাউসের মাথায় আমার ওই পৃষ্ঠাটা চলে আসছে। এবার জাস্ট ক্লিক করব, দেখেন আমার এই ফাইলটা চলে আসছে। এটাকে আমরা এক জায়গায় সেট করলাম। আবার চলে যাব আমরা ফাইল মেনু, প্লেসে চলে যাব, আবার ফাইলটাকে সিলেক্ট করার পরে প্লেস ক্লিক করব, দেন সেকেন্ড পেজে যাব, ওকে বাটন প্রেস করব, সেকেন্ড পেজ আসলো। এভাবে আমরা ফাইল মেনুতে যাব, আবার সেম ফাইলটাকে সিলেক্ট করব, প্লেসে ক্লিক করব, দেন ওকে বাটন প্রেস করব, তৃতীয় নম্বর পেজ চলে আসছে। আবার চলে যাব ফাইল মেনু, প্লেসে চলে, প্লেসে গিয়ে ফাইল সিলেক্ট করব, এভাবে ওকে বাটন দিব, ক্লিক করব। এভাবে আমরা এক পেজ এক পেজ করে আমাদের 8 পেজ বা 16 পেজ, 8 পেজ কিংবা 16 পেজ আমরা একটা একটা ফাইল তৈরি করব। যেমন আমার একটা বই 50 পেজের হতে পারে, 100 পেজের হতে পারে, আবার 200, 400, 500 পেজেরও হতে পারে। বাট সবগুলো পেজ কিন্তু একটা ফাইলের মধ্যে আনা যাবে না, যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড ফাইল খুবই হালকা, আর
অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলগুলো খুব ভারী, যেহেতু এই ফাইলগুলো ভেক্টর টাইপের, যার কারণে তার ওয়েটনেসটা একটু বেশি। আর এই কারণে এই ফাইলগুলোর মধ্যে বেশি ভারী বা লোড হওয়া কোনো তথ্য রাখা যায় না। রাখতে গেলে ওই ফাইলটা নষ্ট হয়ে যায়, ওপেন হতে চায় না, হ্যাং হয়ে যায়। এজন্য আমরা চেষ্টা করব এক ফর্মা, দুই ফর্মা বুঝে ওইভাবে ফাইল করা। ফর্মা বুঝেন না কারা কারা বলেন দেখি আমাকে, কারা কারা ফর্মা বুঝেন না বলেন। লজ্জা পেলে হবে না যে কি জানি বলে ফেলে, বিষয়টা কিন্তু এমন চিন্তা করলে শিখতে পারবেন। এটা শেখার জায়গা, এখানে লজ্জার বিষয় নেই। ফর্মা বুঝেন না কারা কারা সেটা ক্লিয়ার করো। স্যার আমি বুঝি না স্যার। গুড, স্যার জি আমি স্যার, বুঝি না। আমি বুঝি না স্যার। গুড। আর কে বুঝেন না? তার বইয়ের মধ্যে এগুলা ফর্মা থাকে। বইয়ের মধ্যে তো অবশ্যই ফর্মা থাকে, বাট ফর্মা বুঝেন প্রত্যেকটা না। বইয়ের মধ্যে কয়েকটা ফর্মা থাকে। বুঝার বিষয় যে আসলে ফর্মাটা কি। একটা হলো বইয়ের মধ্যে লেখা থাকে নিচের মধ্যে ছোট করে, সেই ফর্মা ধরে বসে থাকলে হবে না, বরং আমাকে বুঝতে হবে আসলে ফর্মাটা কি। আমাকে বুঝতে হবে কি ফর্মাটা আসলে কি, এটা তৈরি হয় কিভাবে। তাহলে দুজন জানেন না, বাকি সবাই জানেন? স্যার জানি না। তার জানি না। স্যার আমরা তো অধিকাংশ মানুষই জানি না। একজন বলেছেন যে অধিকাংশই জানেন। আমরা অনেকে কিছু জানি, অনেকে ক্লিয়ার না, অনেকে ফর্মা কি জানি সেটা বুঝি, বাট এটা কিভাবে করে সেটা বুঝি না। সব মিলে আসলে না জানাটা তো স্বাভাবিক, জানলেই তার শিখতে আসতাম না, কি বলেন? জি স্যার। জানলেই তো আর শিখতে আসতাম না, জানি না বলেই তো শিখতে আসছি। এত টাকা খরচা করছি, এত কষ্ট করতেছি, আর যে শিখাচ্ছে সেটা আমাদের খুব জ্বালাচ্ছে, যে একদিন আসে আর এক মাস আসে না, তার উপরে কিছুটা ক্ষোভ থাকাটা স্বাভাবিক। সব মিলিয়ে না জানাটাও স্বাভাবিক পরিপূর্ণভাবে। কিন্তু আজকের ক্লাসে এটা শিখতে হবে, জানতে হবে, ক্লিয়ার হতে হবে, এটার সাথে সম্পূর্ণরূপে পরিচয় হতে হবে। ফর্মা ফর্মা হয় পেজে, 8 পেজে, 16 পেজে, 32 পেজে, 64 পেজে। আমি আবার বলি, আমার সাথে সাথে বলবেন। 4, 4-এর ডাবল, 8-এর ডাবল, 16-এর ডাবল, 32-এর ডাবল। 64 মানে 4 যদি বুঝেন বাকিটা সব বুঝে নিতে পারবেন। তাহলে 4-এর পরে কি? 8 8-এর পরে 16 16-এর পরে 32 32-এর পরে 64। 64। এখন বুঝেন এগুলা কি, মানে প্রতি 4 পেজে একটা ফর্মা, আবার প্রতি পেজেও একটা ফর্মা, আবার প্রতি 16 পেজেও একটি ফর্মা, আবার প্রতি 32 পেজেও একটি ফর্মা, আবার প্রতি 64 পেজও একটা ফর্মা। সবই যদি ফর্মা হয় তাহলে কি আর হবে? বলেন, সবই যদি ফর্মা হয় তাহলে কি আর হবে? জি না, জি না। আসলে আপনি ধরেন 1 কেজি, 1 কেজির একটা শিল নিলেন, এটাকে যদি আপনি 2টা টুকরা করেন তাহলে কয় কেজি করে হবে? আধা কেজি। 8 কেজি করে। এটাকে যদি 4টা টুকরা করেন তাহলে কয়টা হবে? 250 গ্রাম করে। 250 গ্রাম। মানে 1.25 কেজি, তাই না? এটাকে যদি আপনি 8টা টুকরা করেন তাহলে কয়টা হবে? ছটাক, ছটাক বলে না গ্রামের মানুষ, তো ছটাক বলা কথা। জি, নোয়াখালীর 6টা। মানুষ হ্যাঁ বলে না, ছটাক বুঝেন? জি, নোয়াখালীর 125 জি। গ্রাম। 25 গ্রাম করে। 125 গ্রাম। কি হয়?
আমি দেখতাম ছোটবেলায় ছটাক তেল নিত। এই জমানা হয়তো এটা দেখা যায় না, জি স্যার, আমিও দেখছি। কিন্তু আমি দেখেছি হিন্দু বাড়ি বা জেলে বাড়ি যারা ছিল তারা তো আসলে ওই মাছ বিক্রি করে ইয়ে করতো, প্রতিদিন এটা প্রতিদিন আনতো। তো ছটাক তেল দেখতাম তারা নিত, এই ছোট বোতল নিয়ে আসতো, ছটাক তেল, সয়াবিন তেল, নারকেল তেল, ওগুলা ছটাক বিক্রি করতো। তো বলার উদ্দেশ্য হলো কেজি কিন্তু 1000 গ্রামের কেজি কিন্তু একটাই। জি গ্রামটাকে যদি আপনি 2 ভাগ করেন তাহলে হাফ কেজি করে দুইটা। ওই 1000 গ্রামটাকে যদি আপনি 4টা টুকরা করেন তাহলে 1/4 কেজি করে 4টা। ওই 1000 গ্রামটাকে যদি আপনি 8টা ভাগ করেন তাহলে 6টা করে কয়টা হবে? 8টা টুকরা, 8টা টুকরা বা 8টা ভাগ, তাই না? ঠিক আমরা যে সিয়াসিত্তার কিতাবগুলো পড়ি এগুলো তো সবাই দেখেছি, তাই না? আমরা হয়তো সবাই মাদ্রাসার ছাত্র নাও হতে পারি, বাট এতটুকু তো আমরা জানি আমাদের বড় বড় কিছু কিতাব আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, তাই না? এগুলো তো সবাই জানি। এই কিতাবগুলো যে মোটামুটি অনেক বড় এটা তো জানি। জি স্যার। ওই কিতাবের এরকম 4টা পেজ একটা ফরমা হিসাবে, ওই কিতাবের 4 পেজে কয় ফরমা? এক ফরমা। আবার বলেন, সিয়াসিত্তার বা মতন কিতাবের যে কিতাবগুলো রয়েছে সেই কিতাবের প্রতি 4 পেজে কয় ফরমা হয়? এক এক ফরমা। ফরমা। এক ফরমা হয়। আবার ওই পেজ করেন, ওই পেজগুলোকে যদি আপনি হাফ করে টুকরা করেন তাহলে টুকরা হবে কয়টা? 8টা। 8টা। এই 8টা মানে হলো A4 সাইজ। 8টা মানে কি? A4 A4 সাইজ। size। A4 সাইজ। তার মানে ওই 4টা কাগজটাকে যদি আপনি 2টা করে টুকরা করেন তাহলে A4 সাইজের পেপার বের হবে 8টা। কয়টা? 8টা। 8টা। A4 সাইজের পেপার বের হবে 8টা। A4 সাইজের পেপার যদি 8টা বের হয় তাহলে ফর্মা কয়টা? 8টা এক ফরমা। হ্যাঁ, বললাম না 4টা এক ফর্মা? জি। তাহলে কয়টা ফর্মা হলো? 8টা এক ফরমা। 8টা এক ফরমা। হয় নাই তো, বললাম না 4টা এক ফর্মা? 4টা এক ফরমা হয়েছে। তাহলে এখানে কয় ফর্মা? স্যার এখানে 2 ফরমা হইলো। 2 ফরমা। 2 ফর্মা। কয় ফর্মা? 2 ফরমা। ক্লিয়ার? জি কেউ আমল করতেছে মাংস আমাদের নাজার, তো মনে হয় চুপ থাকলে আমি নাজাত পাবো। আমি যদি বলি যদি সেটা যদি রং হয়, বলেন। এক ফরমা। এটা তো শিখার বিষয়, এটা আপনাকে শিখতে হবে। আপনি বলতে বলতে না একটা সময় আপনার আমি কি বুঝতে কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার না হয় আপনি তো আজীবনই ওই না জানা মতো থেকে যাবেন। আর যদি আপনার জি। কনসেপ্টটা ক্লিয়ার হয় তাহলে তো আজীবন আপনার একটা অর্জন হলো কমপক্ষে, যে বইয়ের মাপগুলো এই পদ্ধতিতে হয়। জি। বলেন, তাহলে কয় ফর্মা হইলো এখানে? 8 পৃষ্ঠায় 2 এক ফরমা। ফরমা। 2 ফর্মা। কয় ফর্মা? 2 ফরমা। 2 ফরমা। সবাই একমত? এক ফরমা। আব্দুল জি। সালাম ভাই একই লোক, যা আগে এখনো বলবো এক A4 ফর্মা। সাইজের 8 পেজে স্যার এক ফরমা। হ্যাঁ, 8 পৃষ্ঠা এক ফরমা। স্যার 8 4 পৃষ্ঠা এক 4 পেজে এক ফরমা পৃষ্ঠা বলছেন, A4 4 পেজে 2 ফরমা হবে। হয় বা হয় তাহলে এক ফরমা হবে। এক ফরমা হয় স্যার। আমি বলেছি আমাদের যে সিএসিটার কিতাবগুলো রয়েছে সেই কিতাবের প্রতিটা টুকরাকে যদি 2টা ভাগ করি, জি। 4 করে 4টা টুকরাতে আমার 8টা A4 সাইজ বের হয়। সেই 8টা A4 সাইজের মধ্যে ফর্মা কয়টা? 2টা না 3টা? ফরমা একটা। ফর্মা একটাই। ফর্মা ফরমা একটাই। একটাই। আমি 1 কেজিটাকে শুধুমাত্র ভাগ করলাম। 1 কেজিটাকে কি করলাম? ভাগ করলাম। মানে 1 কেজিটাকে 2টা টুকরা করে আমি 4টা করলাম আর কি। টুকরাকে কি করলাম? 8টা বানাইলাম। কিন্তু ওই পেপার সাইজ কিন্তু ওই বড় একটাই। জি, কেজি একটাই।
পেপার সাইজ কিন্তু বড়টাই, ওই বড়টাকে শুধু টুকরা করলে টুকরা বাড়ে ঠিকই, কিন্তু কাগজের অঙ্কটা আর বাড়ে না। কাগজের টুকরা বাড়ে, কিন্তু কাগজের সাইজ কিন্তু বাড়ে না, বাড়ে জি না। জি না স্যার। বাড়ে না। তাহলে এখন দেখেন, ওই এফোরটাকে যদি আপনি আবার দুটো করে টুকরা করেন, তখন টুকরা হবে এই সিস্টেমে। দেখেন এখানে কয়টা পেজ আছে, এখানে পেজ কয়টা? দুইটা। দুইটা। কিন্তু মূলত এই পুরোটা মিলে একটা এফোর সাইজ। জি। এই পুরোটা মিলে কি একটা এফোর সাইজ। এই পুরোটা মিলে যদি একটা এফোর সাইজ হয়ে থাকে, তাহলে এটাকে যদি আমি দুইটা করে টুকরা করি, 8টা এফোর এর মধ্যে কয়টা পেজ হচ্ছে? 16টা। 16টা। তার মানে এখানে ফর্মা হচ্ছে কয়টা? একটা। একটাই। আবার একটা। জি জি স্যার। একমত? জি জি। দ্বিমত কারা কারা আছেন? একটাই। তার মানে আপনি চিন্তা করে দেখেন, আমি আপনাকে আবার দুইটা টুকরা একসাথে লাগাই দেখাই। এই দেখেন, এই দুইটা মিলে হলো আমার সিএসসি এর কিতাব। এই একটা পিস। কিতাবটাকে যখন আমি মাঝখানে দুইটা টুকরা করে ফেললাম, তখন একটা টুকরা যখন দুইটা হলো, 4 ফর্মায় যেহেতু আমার এক ফর্মা, 4 পৃষ্ঠা যেহেতু আমার এক ফর্মা, ঠিক আমার ওই 4টাকে যদি টুকরা করে 8টা করি, সাইজ কিন্তু সেম থাকবে, শুধু টুকরাটা বাড়লো। আবার ওই জি। 8টা টুকরাটাকে যদি আমি এভাবে এক পৃষ্ঠা দুইটা পৃষ্ঠা কাটি, তাহলে আমার সিএসসিটার একটা পৃষ্ঠা 4টা করে হলো। জি জি। সিএসসিটার একটা পৃষ্ঠায় কয়টা করে টুকরা হলো? 4টা চারটা করে। করে চারটা করে। তাহলে 4টা করে টুকরা হলে 4 4 ষোলো। 16। 16টা। এই 16টার কিতাব, সিএসসিটার কিতাবের সাইজটা তো আপনাদের ক্লিয়ার। জি জি স্যার। এবার আসেন এ4 সাইজটা আপনারা ক্লিয়ার হওয়ার কথা, যেহেতু আমরা অফিস আদালতে বা দরখাস্তের মধ্যে যে পেপারটা ব্যবহার করি, যে সাইজটা ব্যবহার করি, এটাই মূলত হলো আমাদের এ4 সাইজ। আর একটু ক্লিয়ার করি, সেটা হলো যে আমাদের বাংলা বইগুলো আছে, আমাদের যে স্কুল কলেজের যে বইগুলো আমাদেরকে পড়ায়, ওই বইয়ের যে সাইজটা রয়েছে মূলত ওই সাইজটা হলো এ4 সাইজ। ওই সাইজের 8টা পৃষ্ঠাকে একটা ফর্মা বলা হয়। ওই সাইজের 8টা পৃষ্ঠাকে কি বলা হয়? একটা ফর্মা বলা হয়। ফর্মা বলা হয়। ফর্মা বলা হয়। ঠিক এইভাবে আপনার আমাদের যে নোবেল বইগুলো আছে, উপন্যাসের বইগুলো কিন্তু আমাদের সিলেবাসের কিতাবের মতো না। ওইটা কিন্তু আর একটা হাফ সাইজ, ছোট সাইজ, তাই না? এ4 এর হাফ সাইজ। ওই এ4 এর হাফ সাইজের 16 পেজ বা নোবেল যে বইগুলো আমরা পড়ি উপন্যাসের 16 পৃষ্ঠায় এক ফর্মা হয়। উপন্যাসের 16 পৃষ্ঠায় কি হয়? এক ফর্মা হয়। এক ফর্মা হয়। তো 16 পৃষ্ঠা যেহেতু এক ফর্মা হয়, এটা উপন্যাসের সাইজটা আপনাদের ক্লিয়ার, মানে আপনাদের ব্রেনে তো এটা ক্যাপচার করছে যে আমরা যে জি। উপন্যাসগুলো পড়ি এই সাইজগুলির 16 পৃষ্ঠায় এক ফর্মা হয়। আচ্ছা, এবার আসেন হলো আমরা এর থেকেও একটু ছোট সাইজ আমরা পড়ি, যেটা হলো মঞ্জিল। মঞ্জিল পড়েন তো নাকি? জি মঞ্জিলের সাইজ কিন্তু উপন্যাসের সাইজ না, এর হাফ সাইজ। তাহলে মঞ্জিলের যদি আপনি ফর্মা হিসাব করতে যান, তাহলে কত পৃষ্ঠায় ফর্মা হবে? 32। গুড। তার মানে মঞ্জিলের সাইজ অনুযায়ী ওই সাইজের 32 পৃষ্ঠায় কি হয়? এক ফর্মা। এক ফর্মা। এবার আসেন, ওই এমদাদিয়ার পিছিয়ে একটা পকেটের ইয়ে আছে, এই সূরা ইয়াসিনের একটা বই আছে, ছোট। জি এই সাইজের 64 পেজ। কত পেজ? 64 পেজে গিয়ে এক ফর্মা হয়। ফর্মার কনসেপ্ট ক্লিয়ার সবার? জি ফর্মা কাকে বলে এটা বুঝলেন, ফর্মার হিসাবটাও বুঝলেন। আর আপনাকে কেন বুঝতে হবে জানেন? যেহেতু আপনি এই প্রিন্টিং সেক্টর নিয়ে কাজ করবেন বা অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজটা শিখছেন, সেই কাজের একটা বিশেষ গুরুত্বপূর্ণ সাইট হলো এই সাইট। এই সাইডের অপারেটর খুব কম। এই সাইডের অপারেটর কি খুব কম। এই অপারেটরদেরকে বলা হয়
আপনার মেকআপ ম্যান বলা হয়। কি বলা হয়? মেকআপ ম্যান। মেকআপ ম্যান কারা হয় জানেন? যেমন একটা অ্যাকাউন্ট, আপনার কম্পিউটার ডিপার্টমেন্ট আছে, কম্পিউটার ডিপার্টমেন্টের মধ্যে যিনি হেড থাকেন তিনি মূলত মেকআপ ম্যান হন। কম্পিউটার ডিপার্টমেন্টের মধ্যে যিনি হেড থাকেন তিনি কি হন? মেকআপ ম্যান। মেকআপ ম্যান। অর্থাৎ তিনি আসলে মাস্টার। এই কাজগুলো কোন ভাবে সাজাইলে কাজটা সুন্দর হবে এবং এটার মাপঝোপ ভালো করে বোঝার ক্ষমতা একমাত্র তিনি রাখেন, যার কারণে এই অপারেটর গুলোর চাহিদা বেশি। আপনি এই অপারেটরদের দেখবেন যে সব জায়গায় একটু ডিমান্ড থাকে বেশি। সাধারণ কম্পিউটার অপারেটর স্যালারি থাকবে 20 থেকে 25, আর এই অপারেটরদের বেতন থাকবে হলো 30 থেকে 35, 40। তাহলে ডিমান্ড বেশি কিনা? এই ডিমান্ড বেশির জন্য, সূক্ষ্ম কাজের জন্য মূলত ডিমান্ড বেশি। সে এমন কিছু কাজ জানে যে কাজগুলো সবাই কি পারে না, করতে পারে না। কথা ক্লিয়ার? জি। জি স্যার। এখন আসেন, আপনি তো কিভাবে পিডিএফ ফাইলের লেখাগুলোকে এখানে আনবেন সেটা শিখলেন, এবং সেটা যে আপনি কত ফর্মা এখানে আনলেন? এক ফর্মা। এক ফর্মা। কত ফর্মা? এক এক ফর্মা। ফর্মা। এইভাবে যদি কাজ করেন তাহলে তো মানুষের কাজ মানে ওই মাথা থাকবে উপরের দিকে, পা থাকবে নিচের দিকে এমন না, বরং পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। স্যার এখানে আধা ফর্মা হয়েছে। আধা ফর্মা আছে। মানে এই সূক্ষ্ম বিষয়ের কারণে পুরা ইয়ে নষ্ট হয়ে যায়, পুরা বইটা নষ্ট হয়ে যায়। কয় ফর্মা এখানে? আধা ফর্মা। আধা ফর্মা। কিভাবে বুঝলেন? স্যার এখানে A4 পেজ হচ্ছে 4টা, কিন্তু এটা আমাদের 16 লাগবে পেজের 8টা। ফর্মা। এক কথায় এটা 16 পেজের ফর্মা। এক কথায় কি? 16 পেজের। 16 পেজের ফর্মা। 16 পেজের ফর্মা হওয়ার কারণে এখানে পেজ আছে কয়টা? 8টা। 8টা। হওয়ার কারণে এটা হাফ ফর্মা হয়েছে, ফুল ফর্মা হয় নাই। ওকে, আমি এটা আনার পরে আমার আরো কিছু কাজ আছে এটার মধ্যে। এটা আনার পরে আরো কিছু কি থাকে? কাজ থাকে। নাম্বার 1 হলো এটাকে ভাঙতে হয়। যদি না ভাঙেন এই লেখাগুলো ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। এটাকে ভাঙতে হয়, মানে এটা বর্তমানে পিকচার আকার আছে। কি আকারে? পিকচার। পিকচার আকারে। মানে আপনি যদি কোনো কিছুকে কারেকশন করতে চান, কারেকশন তো পসিবল না, বাট ওই সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জিনিস রয়েছে, ওই কাজগুলোকে আপনি কি করতে পারবেন? যেমন আপনার এইখানে গ্যাপ দেখা যাচ্ছে, এই গ্যাপটাকে একটু প্লাস মাইনাস করতে চাইলে করতে পারবেন। অনেক সময় 3 আলিফ 4 আলিফ মদের বিষয় থাকে, অনেক সময় আরো কিছু আনুষঙ্গিক কিছু কাজ থাকে। তো এই কাজগুলোকে সম্পাদন করার জন্য এটাকে আউটলাইন করে ভাঙতে হয়। কি করতে হয়? ভাঙতে হয়। ভাঙতে হয়। তা আউটলাইন করে কিভাবে ভাঙে জানেন? কেউ জানেন না? স্যার জানি। জানেন, বলবেন না, নাকি শিখে ফেলি? ক্লিক করে, সিলেক্ট করে রাইট ক্লিক করলে ক্রিয়েট আউটলাইন হলো। ক্রিয়েট আউটলাইন দিলে হবে না স্যার? সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন, রাইট ক্লিক, রাইট ক্লিক, স্যার কন্ট্রোল ওয়াই দিতে হবে। কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই দিলে হবে না। বলেন আর কে কি বলবেন? আপনি যেটা আউটলাইন করতে চাচ্ছেন ওইটা হলো, আপনি অ্যাডোবে ইলাস্ট্রেটরের মধ্যে যদি কোনো টেক্সট লিখেন, ওই লেখাটাকে আউটলাইন করার জন্য ক্রিয়েট আউটলাইন। ওকে, আর যেই পিডিএফ থেকে যে লেখাগুলো আপনি এই জায়গাতে আনবেন, এগুলোকে ভাঙার জন্য আপনাকে আনার পরে সবগুলোকে সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে চলে যেতে হবে ইমেজ। কোথায়? ইমেজ, সরি, অবজেক্ট। অবজেক্ট মেনুতে গিয়ে আপনাদেরকে যেতে হবে হলো প্লাটিন ট্রান্সফারেন্স। প্লাটিন ট্রান্সফারেন্স এটাতে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে টিকমার্ক রয়েছে, এই টিকমার্ক গুলো বসিয়ে দিবেন। কনভার্ট অল টেক্সট টু আউটলাইন,
convert all stock to outline, clip complex region until restarts, অর্থাৎ এটার যেই ইয়েগুলো রয়েছে এটাকে কি বলে, ওয়েটটা রয়েছে, সেই ওয়েটটা আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর অনুযায়ী এটা অ্যাডজাস্ট হবে। এই জন্য আমার এই 4টা কমান্ড, নর্মালি 2টা টিকমার্ক দেওয়া থাকে, আপনি উপরটা নিচেরটা যেটা যেটা টিকমার্ক দেওয়া নাই টিকমার্ক বসিয়ে দিয়ে ওকে করে দিবেন। যখন ওকে করে দিবেন তখন দেখবেন যে মাঝখানে একটা ক্রস ছিল পিকচারের মতো, সেটা চলে গেছে। এবার আপনি দেখেন সিলেক্ট করবেন, আপনি ফাইলগুলোকে পৃষ্ঠাগুলোকে এখানে এনে সিলেক্ট করে অবজেক্টে যাবেন, ট্রান্সপারেন্সিতে যাবেন, এগুলোতে টিকমার্ক বসিয়ে দিয়ে ওকে বাটন প্রেস করবেন। ব্যাস, এটা কি হয়ে গেছে, ভেক্টর হয়ে গেছে। এবার কাজ কি দেখেন, পুরোটা কিন্তু গ্রুপ হয়ে আছে। কি হয়ে আছে, আমি যে কোনো একটা ক্লিক করলে পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই যখন গ্রুপ করা থাকে তখন ওই গ্রুপের অধীনে যতগুলো অবজেক্ট থাকে সবগুলো কি হয়ে যায়, সিলেক্ট হয়ে যায় না? জি এটাও সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করতে হবে। এখন দেখেন আমার একটা একটা আসছে, কিন্তু লেখা সিলেক্ট হচ্ছে না, একটা বক্স সিলেক্ট হচ্ছে, তাই না? আগে জি। আউটলাইন দেওয়ার পরে কিন্তু লেখাগুলো শো করে নাই, কন্ট্রোল ওয়াই দেওয়ার পরে, এখন শো করে, তাই না? জি আচ্ছা, এখানে আর আপনি তো এটাকে ভেক্টর করলেন, ভেক্টর করার পরে আপনাকে এখানে আরেকটা কাজ করতে হবে। কিছু ময়লা রয়েছে এখানে, ময়লাকে দূর করতে হবে। কি আছে এখানে, ময়লা, কথা বুঝতে পারছেন? কিছু ময়লা জি। রয়েছে, এই ময়লাগুলোকে পরিষ্কার করতে হয়। ময়লা কি, যেমন আপনার হাত পরিষ্কার, আপনি বাহির থেকে আসছেন, আপনি দেখলেন আপনার হাত পরিষ্কার, এই ময়লা কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু যখন আপনি হ্যান্ড ওয়াশ দিয়ে অথবা সাবান দিয়ে হাত ধুইতে যাবেন তখন দেখবেন যে আপনার হাত থেকে হালকা কালো কালারের কিছু ময়লা বের হচ্ছে, তাই না? আপনার হাত পরিষ্কার, কিন্তু যখন বাইরে থেকে আসলেন পরিষ্কার দেখলেন ঠিকই, কিন্তু যখন ধুতে যাবেন সাবান দিয়ে তখন দেখবেন যে সাবানের ইয়ার কারণে ভিতরে যে আরো ময়লা রয়েছে, এই ময়লাগুলো যেটা আপনার চোখে পড়ে নাই সেই ময়লাগুলো পরিষ্কার হয়ে গেছে। ঠিক এই জায়গার মধ্যে কিছু ময়লা রয়েছে যেগুলো বাস্তবে আপনি দেখতে পাচ্ছেন না, বাট এটা যখন সিলেক্ট করবেন তখন আপনি দেখতে পারবেন। আর সিলেক্ট করার জন্য আমাকে সিলেক্ট করতে হবে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি এভাবে মার্ক করব, মার্ক করলে দেখেন আমার শুধুমাত্র যে কোনো একটা সিলেক্ট হলো, পুরো লেখা সহ করবো না, শুধু কোনার একটা সাইড ধরে নিবো এভাবে। তাহলে আমি যে কোনো একটা ময়লাকে ধরলাম, এটা কিন্তু কোনো স্টক না, এটা কিন্তু একটা ময়লা যেটার মধ্যে কি নাই, কোনো ফিল কালারও নাই, স্টক কালারও নাই। আমি একটা সিলেক্ট করলাম, চলে যাব সিলেক্ট মেনুতে, সেম ফিল অ্যান্ড স্টক, ফিল অ্যান্ড স্টক ক্লিক করলে আমার যত জায়গায় ময়লা থাকবে সবগুলো ময়লা সিলেক্ট হয়ে যাবে। এবার কিবোর্ড থেকে আমি ডিলিট বাটন দিব, কিবোর্ড থেকে যখন ডিলিট বাটন দিব তখন দেখবেন যে আমি এখন এটা ক্লিক করলে তখন আর আমার এই বক্সটা শো করে না। আমি কন্ট্রোল ওয়াই দিলাম, দেখেন এখানে কি আর বক্স শো করছে? না কিছুক্ষণ আগে একটা ময়লা দেখাচ্ছিল না? জি স্যার। আমি ময়লাটা কিন্তু আপনাদেরকে আবার দেখাই, এই দেখেন কন্ট্রোল ওয়াই দিলাম, একটা ময়লা দেখা যাচ্ছে, জি 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 এই ময়লাটাকে আমাকে পরিষ্কার করতে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যে কোনো একটা কর্নারে আমরা এভাবে ড্রাগ করব, ফলে ওই ময়লাটা সিলেক্ট হবে, যে কোনো একটা ময়লা সিলেক্ট হবে। এবার কম্পিউটারকে আমি বলছি আমি যে ময়লাটাকে সিলেক্ট করলাম এই ধরনের যদি আরো ময়লা থাকে সবগুলো ময়লাটাকে তুমি সিলেক্ট করে ফেলো। যখন কমান্ডে ক্লিক করলাম তখন দেখেন যতগুলো ময়লা আছে সবগুলো ময়লা কি হয়ে গেল, সিলেক্ট। সিলেক্ট হয়ে গেল। কিবোর্ড থেকে ডিলিট বাটন দিব, যখন ডিলিট দিব তখন এই ময়লাটা চলে গেছে। এবার আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি ময়লাটা এখন শো করছে, জি না করছে না। তাহলে একটা ফাইল আনার পরে ন্যূনতম এই কাজটা আপনাকে করতে হবে।
একটা ফাইল আনার পরে ন্যূনতম প্রথমে কি করতে হবে? এই কাজটা করতে করতে হবে। হবে। এরপর আপনার কি কাজ? এরপর আপনার কাজ হলো, যদি কোনো কিছুর মধ্যে রদবদল করতে হয়, মানে সাধারণ কারেকশন করতে হয়। কেমন সাধারণ কারেকশন? যেমন হরকতের কথাই বলি। অনেক সময় দেখবেন যে কিছু কিছু ফন্টের হরকতটা, এই হরকতটা নিচের দিকে চলে গেছে, অথবা একদম পুরো লেগে গেছে। আমি বুঝাতে পারলাম? লেগে জি গেছে। জি স্যার। তখন আমরা কি করি? এটাকে আস্তে সামান্য একটু সরাই দিই। যেমন আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, শুধু এই হরকতটা সিলেক্ট হলো না। জি জি এবার দেখেন আমরা এটাকে একটু উপর দিকে উঠালাম, উপর দিকে চলে গেছে না? জি এটাকে যদি আমরা এইভাবে না করে যদি মাউস দিয়ে নিয়ে যাই, ওকে, এইভাবে কিছু ম্যানুয়ালি ধরে ধরে কাজ করতে হয়। বিশেষ করে যারা হাসিয়ের কাজ করবেন অথবা যারা মতনের কাজ করবেন, তাদের খুব ইম্পর্টেন্ট এই পয়েন্ট গুলো। কারণ ওই জায়গার মধ্যে দেখবেন যে আপনি তো ছাপাখানার বই পেয়েছেন হাতে, আপনি তার বুঝবেন না এটার পিছনে কেমন মেহনত করা হয়েছে। এরকম অনেক কিছুই কাজ থাকে, এবার ম্যানুয়ালি ধরে 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 করে দিতে হবে। যেমন আমার এখানে মিল্লাদুন, মিল্লাদুনকা, তো এই নিয়ম অনুযায়ী আমার এই নুনের উপরটা কি থাকার কথা? জজম থাকার কথা। জজম। আছে? জি না। জি না। তাহলে আমার এই জায়গার মধ্যে একটা জজম বসাইতে হবে না? জি জি। তাহলে আমি এখান থেকে একটা জজমটা নিয়ে নিলাম, এটাকে কপি করে এই জায়গার মধ্যে বসা দিলাম। এইভাবে টুকিটাকি কাজগুলো সম্পন্ন করতে হবে। আচ্ছা, টুকিটাকি কাজ আপনি সম্পন্ন করলেন। এবার আসেন আপনার যে এই সাইজটা রয়েছে, আমি আনগ্রুপ করি এটা আবার। এবার আমি শুধু আমার এই পেজটাকে নিলাম। এখন আর এক পেজ নাই, আছে? জি না। জি না। এখন আর এক পেজ নেই। কেন এক পেজ নাই? আনগ্রুপ। এখানে স্যার আমরা আনগ্রুপ করার কারণে এই জায়গায় আমার পেজ ডাবল হয়ে গেছে। এখন আমার আনপেজ হয়ে গেছে সব আনগ্রুপ করার কারণে। মানে এখানে সিলেক্টেড নাই তো। এখানের মধ্যে দেখেন, এখানের মধ্যে আমার পেজ দুইটা কিন্তু আলাদা আলাদা, এটা আলাদা এটা আলাদা, তাই না? আমি এই জন্য প্রত্যেকটা পেজ কিন্তু আমাকে আলাদা আলাদা সিলেক্ট করতে হবে। কি কারণে সিলেক্ট করতে হবে? আমি যখন বই সেটিং, বইয়ের যে ফর্মা রয়েছে, ফর্মা সেটিং করব, সেই ফর্মা সেটিং কিন্তু আমার এই পেজ পাশাপাশি থাকবে না। এই পেজ কি থাকবে না? পাশাপাশি থাকবে না। থাকবে না। এই পেজ ওই পেজ থাকবে হলো সম্পূর্ণ এই মাথার ওই মাথার, এই মাথা আর ওই ওই মাথা। মাথা। কেমন? সেটা আপনাদেরকে ফরম্যাট সেটিং এ দেখাই দেব। তাহলে এই মাথা আর ওই মাথা যদি চলে যেতে হয়, তার মানে প্রত্যেকটা পেজ এখানের মধ্যে ইন্ডিভিজুয়াল, এখানে প্রত্যেকটা পেজ কি ইন্ডিভিজুয়াল। আর ইন্ডিভিজুয়াল হওয়ার কারণে আমরা সবগুলো পেজ, সবগুলো যে সাইজ রয়েছে, সেই সাইজটা কিন্তু আমরা অ্যাকুরেট রাখি। কি রাখবো? একুরেট থাকবে। আপনি বই যখন পড়বেন, দেখবেন যে প্রত্যেকটা বইয়ের পাশাপাশি সাইজ কিন্তু একদম পুরো অ্যাকুরেট। আমি এখানের মধ্যে অন্য থেকে আমরা ট্রান্সফর্ম নিয়ে আসলাম। দেখেন এখানে আমার সাইজটা কি আছে, রাইট বাটন ক্লিক করে রোলার, ইঞ্চি, দেখেন তো আমার কত কত সাইজ আছে, 4.0197 পাশাপাশি। তাহলে আমার এটা সাইজ হওয়ার কথা ছিল মূলত 4, এবং উপর নিচে হওয়ার কথা ছিল 7, কিন্তু আমার এখানের মধ্যে উপর নিচের মধ্যে সামান্য একটু কম, আর পাশাপাশির মধ্যে সামান্য একটু বেশি। এটা কেন হয়েছে? একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে যদি নকচার করি, তখন এক সুতার মেজারমেন্ট একটু 19-20 হয়। বুঝতে পারলাম? জি এই জি 19-20-এর কারণে আপনি যদি বলেন যে না আমার কাজ থাকবে 100-100,
সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই জায়গাগুলোতে আপনি অ্যাকুরেট করে নেবেন। যেমন এটা 4, পাশ সবগুলো সেম থাকবে, উপর নিচের মধ্যে আমাদের কখনো বাড়তি থাকবে না। উপর নিচটা আমরা কিছু করি না, কি কারণে করি না আমাকে কেউ বলতে পারবেন? স্যার উপন্যাসে আমরা এই জন্য করি না, আমাদের যে এখানে সাইড কাটার জন্য যে আমাদের জায়গা প্রয়োজন, এটার জন্য আমরা ইয়ে করি না। আচ্ছা, আরেকজন বলেন। আরেকজন বলেন। আমাদের প্রত্যেকটা সাইট কিন্তু ফিক্সড, সাইট কিন্তু কি ফিক্সড। উপরের জায়গাটাও মোটামুটি আমাদের ফিক্সড, বাট উপরের জায়গার ক্ষেত্রে যেহেতু ম্যাটারটা উপর থেকে নিচের দিকে আসে, কোন কোন পেজ আমার রয়েছে এমন যেখানে আমার ওই আলোচ্য প্যারাটা শেষ, যার কারণে ওই 2, 4, 5 লাইনের জন্য আর প্যারাটা এই জায়গা থেকে শুরু না করে পরবর্তী পেজে শুরু থেকে করা হয়। এখন যদি আপনি সবগুলোকে এভাবে ওই 7, 7, 7 করে যেতে চান, যে পেজটা হাফ সাইজ রয়েছে ওই পেজটাকেও যদি আপনি 7 করে ফেলেন, তখন এটা চ্যাপ্টার হয়ে যাবে কিনা, মানে লম্বা হয়ে যাবে কিনা? এটা তো তখন লেখার সৌন্দর্যই থাকবে না। তখন লেখার কি থাকবে না, সৌন্দর্যই থাকবে না। কোন একটা হাফ পেজ আছে কিনা আমরা এখানে দেখি, এখানে কোন হাফ পেজ নেই। যেমন এইটা দেখি, এটা আছে জি। যেমন এটা দেখেন, এটা কত আছে? 6 পয়েন্ট 4 না, পাশাপাশি না, উপর নিচ বুঝতে চাচ্ছি, উপর নিচ। 6.7306 6.7306। আচ্ছা, আমি যদি এটাকে যদি দিয়ে দিই 7, তখন দেখেন এটার গ্রেড উপর নিচে গ্রেডটা দেখেন, আর এটার মধ্যে দেখেন এটা একটু এই চিকন চিকন মনে হচ্ছে না উপর নিচ? জি জি আমি আর একটু স্পষ্ট করি, এটাকে ফেলে দিলাম। এখন দেখেন তো সাইজ কত আছে? স্যার 6.5416 6.54, মানে 6.5+। আমি জি এখন এখানে দিলাম সবগুলোকে, যেহেতু আমি হিসাব করছি পাশাপাশি 4 উপর নিচ 7 হবে, আমি সবগুলোকে অ্যাকুরেট কাজ করতে চাই, মানে আমার ব্রেন কাজ করতেছে ওইটা। তা আমি এখন 4/7 যদি সবগুলোতে মেরে দিই চোখ বন্ধ করে, তখন কিন্তু আমার লেখার গেট আপটা নষ্ট হয়ে যাবে। দেখেন জি স্যার। আমার এই লেখার গেট আপটা আর এই লেখার গেট আপটা দেখেন, এই লেখাটা একদম স্বাভাবিক মনে হচ্ছে, স্ট্যান্ডার্ড, বাট এই লেখাগুলো কেমন যেন একদম পুরা খিচে আছে। জি স্যার, তাহলে এখন আমাদের করণীয় কি স্যার? এখানে করণীয় হলো আপনি শুধুমাত্র পাশাপাশিটাকে অ্যাকুরেট রাখবেন, উপর নিচ আর আপনার অ্যাকুরেট করার দরকার নাই, কারণ উপর নিচ আপনার অ্যাকুরেটই আছে। বাট ম্যাটার ওই কোনোটা ম্যাটার একদম পুরা 100 কোনোটা ম্যাটার থাকবে হলো 100 নিচে, হয়তো 70% বা 80%, 90%। পরবর্তী এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। এখন ফাঁকা রাখা হওয়ার কারণে, যেমন এটাকে আমি আরো একটু ইয়ে করে দেখাই আপনাদেরকে, এরকম অনেকেই চোখ বন্ধ করে কাজ করে আর বড় ধরনের বিপদ ঘটায় বসে থাকে। দেখা গেছে আমার এখানে ম্যাটারটা শেষ, পেজটা এখানে শেষ, তো পেজটা যদি এখানে শেষ হয়ে থাকে, তাহলে এখন দেখেন আপনার এখানে রয়েছে কত, এখন 5.5, আমি এখন এটাকে বসা দিলাম 7। এখন আমি তো 7 আর 4 মিলাইলাম এই চিন্তা করে, তাই না? জি কিন্তু দেখেন আমার লেখার অবস্থা দেখেন, দেখেন এই দুইটা লেখার মধ্যে দেখেন, এই লেখাটাকে অনেক বড় বড় দেখা যাচ্ছে কিন্তু একটু মনে সত্যি টাইপের, আর এই লেখাটাকে দেখেন কত ছোট ছোট দেখা যাচ্ছে, কিন্তু দুইটা সাইজ কিন্তু এক, কিন্তু এটার গেট আপ উপর নিচ সাইজটা আমরা এবার টাইনা বড় করে দিচ্ছি।
যেভাবে আমরা এটাকে টাইনা বড় করি, যেমন যেমন এখন এভাবে আছে, যেমন আমরা এভাবে ধরে টাইনা বড় করি, ঠিক অনেকটা এরকম টাইনা বড় করা। তাহলে আমরা এই জায়গার মধ্যে কি করব না, উপর নিচটা ধরবো না, সবসময় 5টাকে আমরা 4 করে দিব। কেন 4 করে দিব? যখন আমরা ফরম্যাট সেটিং করব তখন আমরা এইভাবে বক্স তৈরি করব। তখন আমরা কি করি, এইভাবে বক্স তৈরি করি। আর ওই বক্সের মধ্যে একদম বসানোর জন্য, অ্যাকুরেটলি বসানোর জন্য স্যার আমার লেখাটা স্যার ফন্টটা আমার স্বাভাবিক থাকবে না স্যার? ফন্ট স্বাভাবিক থাকবে। এই জন্য আমরা ওই ইয়ে করবো না, ফন্ট স্বাভাবিক থাকার জন্য শুধুমাত্র 5টাকে ইয়ে করবো, কারণ 5 সুতা ইয়েতে, সুতা পরিমাণ ইয়ে থাকবে, কম বেশ থাকবে। যেমন আমরা যখন এইভাবে এই দেখেন এই ফার্মাসিটি, তখন আমরা এখান থেকে এই বক্সটাকে এই জায়গায় বসাবো, যেমন এটাকে আমরা এখানে বসাইলাম, এটাকে আমরা ওইখানে বসাইলাম, এইভাবে আমরা পেজগুলোকে বসাই। এখন দেখেন পেজগুলো ছোট না, আমরা জি। বক্সটাকে বড় বানিয়ে ফেলছি এই জন্য। কিন্তু আমরা যখন ফর্মুলাটা আপনাদেরকে দেখাবো, ঠিক আমার এই সাইজ মধ্যে পেপারটা হয়ে যাবে। আমার সাইজটা কি, আমি যে সাইজের আমার ম্যাটার আছে আমি ওই সাইজে বক্স তৈরি করবো। তখন এইভাবে আমার স্যার কোনো শব্দ আসছে না। এভাবে আমার এটা বসে যাবে, এবার কি হবে, বসে যাবে। বসে যাবে। তো এটা আমরা কিভাবে ফরম্যাট সেটিং করে সেটা আপনাদেরকে দেখাবো। এইখানের মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল এটা, যে আমি পিডিএফ কিভাবে করব, পিডিএফ এর ফাইলগুলো কিভাবে আনবো, দেন পিডিএফ ফাইল আনার পরে আমাদের কি করণীয়। করণীয় গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বলেছিলাম, বলেন কি কি বলেছি বলেন। প্রথমে আমাদেরকে লেখাগুলোকে ভাঙতে হবে, ওকে, তারপর ময়লা পরিষ্কার করতে হবে, ইয়েস, ময়লা পরিষ্কার করার পরে তারপর আমাদেরকে দেখতে হবে এখানে কোনো সমস্যা আছে কিনা, কোথাও কারেকশনের প্রয়োজন আছে কিনা ছোটখাটো, সেগুলো কারেকশন করতে হবে। তারপর তারপর বলেন। স্যার আমি বলি স্যার, আমি ক্লাসে ছিলাম না স্যার, ভুল হইলে আমাকে একটু সংশোধন করে দিবেন, আমি মাত্র আসছিলাম। কইন বিষয় হচ্ছে স্যার, হ্যাঁ আমি ইউনুস। এখন আমি যে পিডিএফ যে ফাইলটা আমরা ওপেন করলাম, ওপেন করার পরে এটা আমরা সিলেক্ট করে এটা আমরা আনপিডিএফ করলাম। আনপিডিএফ করার পরে এটা আমরা যখন সিলেকশন টুল দিয়ে আমরা ইয়ে করব, সিলেক্ট করব, তখন দেখতে হবে আমাদের আশেপাশে কোনো ময়লা আছে কিনা। যদি ময়লা থাকে তাহলে এটা আমরা ময়লাকে দূর করে ফেলবো। এক, ময়লা দূর করার পরে এখন আমাদের যে মেজারমেন্ট যেটা আছে, এটা আমাদের পুরো ঠিক মতো আছে কি না কম বেশি আছে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি কম বেশি থাকে তাহলে আমাদের যে পাশাপাশি যে আটা আছে এটা আমাদের আমাদের করে দিতে হবে, এটা আমাদের অ্যাকুরেট ঠিক রাখতে হবে। আর লম্বা লম্বা যে মেজারমেন্ট যেটা আছে, এটা আমাদের স্বাভাবিক যে ফন্ট আছে এই ফন্টের তুলনায় আমরা ছেড়ে দিব। আর একটা বিষয় হচ্ছে স্যার, এখানে আমরা যদি আমাদের ফন্ট যেন আনগ্রুপ করার কারণে আমাদের ফন্ট যদি একটু সমস্যা হয়, তাহলে এই ফন্ট গুলো আমরা এক এক করে আমরা সিলেকশন টুল দিয়ে এটা আমরা ঠিক করে নিব এবং মাউসের মাধ্যমে ঠিক করে নিব। সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আমরা যখন আমাদের পিডিএফ ফাইলগুলো নিয়ে আসি, নিয়ে আসার পরে যখন আমরা ফরম্যাট সেটিং করব, কি সেটিং করব, ফরম্যাট সেটিং করব। ফরম্যাট সেটিং করব। এই ফরম্যাট সেটিংটা মানে হলো আমাদের যে বইগুলো বাইন্ডিং হয়, বাদাই করা হয়, এই বাদাই করার একটা ফরম্যাট আছে, ভাঁজ করে না, এই ভাঁজ জি। করার একটা ফরম্যাট আছে। এখন আমরা যদি এক পৃষ্ঠা করে ছাপাই, তখন এটা বাদাই করতে
বা একটার পৃষ্ঠার উপর একটা পৃষ্ঠা রাখলে ওই বাদাইটা কিন্তু অ্যাকুরেটলি সমানভাবে আসবে না। যার কারণে বাদাইয়ের সুবিধার্থে এই ফর্মাগুলো সেটিং করা হয়। এক পৃষ্ঠা পেজ নাম্বার 1 এক কোনায় দেওয়া হয়, পেজ নাম্বার 2 তার বিপরীত সাইডের আরেক কোনায় দেওয়া হয়, 3 নাম্বার পেজ আরেক কোনায় দেওয়া হয়, 4 নাম্বার পেজ আরেক কোনায় দেওয়া হয়। এইভাবে ফর্মাটাকে সেটিং করা হয়, পৃষ্ঠাগুলোকে সেটিং করা হয়। পৃষ্ঠাগুলো যখন সেটিং কমপ্লিট হয়, এরপরে ছাপানোর জন্য প্রথম যে ধাপ, সেই ধাপটার নাম হলো প্লেট। কি নাম? লেট। প্লেট। প্লেট। মানে আমরা যদি আদির কথা বলি, আদি মানে হলো আগের কথা বলি, আগে বইগুলো কিভাবে ছাপাইতো? আগে বইগুলো প্রিন্ট করা হইতো আপনার ট্রেসিং পেপারে। কিসে? ট্রেসিং পেপার। আচ্ছা, আপনি তো অফসেট পেপার চিনেন তাই না? জি। অফসেট পেপার কোন পেজগুলোকে, কোন পেপারগুলোকে বলে? অফসেট পেপার বলা হয় স্যার যেটা একদম আপনার কালো, একদম কালো কালচে একটা পেপার আছে একদম আপনার এই আশ আশ পেপারে লাগে। না, অফসেট পেপারটা মূলত হলো আমি আপনি যে পেপারগুলো ব্যবহার করি, আমি আপনি যে দরখাস্তগুলো ফটোকপি যে পেপারগুলো পাওয়া যায়, ওই পেপারগুলোকে অফসেট পেপার বলে। কথা বুঝাতে পারলাম? জি। ঠিক আপনার ওই কাগজের উপরে আপনার উম্মা বিডির তেলের সরষের তেল পড়ে গেছে ওই কাগজের উপরে, তাহলে কাগজটা আকৃতি কেমন দেখাবে? এটা স্যার আপনার কালচা হয়ে যাবে এক ধরনের। নিউজ পেপারের মতো, মানে এই পাশ থেকে ওই পাশ দেখা যায়। জি। একটা সময় এই ট্রেসিং পেপার পাওয়া যেত না, তো আমি দেখতাম ওই যে ফুল আছে না, মানে জি। কাঁথা, নকশি কাঁথার ফুল আঁকার জন্য ওই কাগজের উপরে তেল ঢেলে ওই কাগজটাকে ট্রেসিং পেপারের মতো বানাইতো মহিলারা। জি স্যার। এরপরে গিয়ে ওইটার উপরে ফুল এঁকে কাঁথার উপরে ফুল আঁকে। একটা সময় আমরা ছোটবেলায় দেখেছিলাম, তখন তো ট্রেসিং পেপার জানতাম না। ট্রেসিং স্যার আমরা স্যার শুধু বললাম ফুল লাগছে এরকম করে বইয়ের ভিতরে। ট্রেসিং পেপারটা কেমন এটা বোঝানোর জন্য এত কথা বলা। ট্রেসিং পেপারটা মূলত হলো আলাদাভাবে পাওয়া যায়। ওই ট্রেসিং পেপারের মধ্যে একটা সময় প্রিন্ট করে এটা হাতে একটা পাতলা কাগজের উপরে ফর্মা বসানো হতো, পেজ কেটে পেজ 1 এখানে, পেজ 2 এখানে, পেজ 3 এখানে, পেজ 4 ওখানে, এইভাবে বসিয়ে একটা স্টিলের পাতলা প্লেট আছে না, প্লেট, ওই প্লেট জি। তো এরকম স্টিলের একটা বড় একটা ইয়ে থাকে, মানে এটার নামই প্লেট। ধরেন একটা প্লেন একটা প্লেট থাকে, ওই প্লেটের উপরে ওই পেপার গুলো বসিয়ে লাইটের আলোতে বা সূর্যের আলোর মাধ্যমে এটার স্ক্রিনটা, ছাপটা ওই প্লেটের মধ্যে বসানো হতো। স্যার আমি একটা কথা বলি স্যার মাঝখানে স্যার। বলো। যে স্যার ওই যে আমরা যেরকম গেঞ্জিতে আমরা অনেক সময় ছাপা বসাই এরকম প্লেট কিনা এটা ইয়া ছাপারা নাকি? না গেঞ্জিতে অনেক সময় স্কিনে ছাপা না বসে যে না, রঙের মাধ্যমে। জি আচ্ছা। গেঞ্জির ছাপাটা তো হয় হিট প্রিন্ট দিয়ে, এটা হিট হিট প্রিন্ট প্রিন্ট না, দিয়েছি। এটা হলো আরেকটা আপনার স্ক্রিন প্রিন্টের ইয়ার মতো, আপনার এই ডাইসের মতো এটা তৈরি করে। তো বলা জি উদ্দেশ্য জি। হলো আপনাদেরকে দেখাবো, ফটো দেখাবো, আজকে সারমর্ম আলোচনাটা ওখানে করে দিচ্ছি, যাতে পরবর্তী ক্লাসের মধ্যে বুঝতে আপনাদের জন্য সহজ হয়, দেন এটা নিয়ে জি যাতে স্যার। আপনারা একটু ঘাটাঘাটি করতে পারেন, যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস এটা। সুতরাং এই ক্লাসগুলো কোনো গ্রাফিক্স এর কোর্সের মধ্যে সাধারণত শেখানো হয় না। এটা একান্ত এটা ওই ওই জগতের থেকে ঢুকে ধরে ধরে এগুলো শিখতে হয়। যেহেতু আমি দীর্ঘ বছর এটার সাথে সম্পৃক্ত ছিলাম, যার কারণে আমার ইচ্ছা হলো আমি সবকিছু এই সেক্টরে যা কিছু আছে সবকিছু আপনাদেরকে শেয়ার করব। যদি আপনাদের কারো কাজে লাগে তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই শেখাটা সার্থক হয়েছে। এখন যেটা বলা উদ্দেশ্য সেটা হলো যে প্লেটটা
বানানো হতো ম্যানুয়াল ভাবে একটা সময়। এখন আধুনিক যুগে এটা কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করা হয়। আধুনিক যুগে ওই স্টিলের উপরে কি করা হয়? প্রিন্ট প্রিন্ট করা করা হয়। হয়। ওইটাকে প্লেট বলা হতো। আর প্রিন্টারের মাধ্যমে যে প্লেটটা বের হয় এটাকে বলা হয় সিটিপি প্লেট। সিটিপি প্লেট প্লেট। সিটিপি না? টু প্লেট। এই সিটিপি প্লেটটা কিভাবে বের হয়? আপনি যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে ফর্মাগুলো সাজাইয়ে দেন, ওইটা প্রিন্ট কমান্ডের মাধ্যমে ওইটা প্রিন্ট করে। তার মানে এই যে আপনি যে ম্যানুয়ালি ধরে ধরে সাজাচ্ছেন, এই সাজানোটা সার্থক হয়েছে ওই প্রিন্টারটা আসার কারণে। এর আগ পর্যন্ত কেউ এই প্রোগ্রামের মাধ্যমে সেটিং করে নাই। আর এই প্রোগ্রামের মাধ্যমে সেটিং না করার কারণে আপনার এই যে এখানে 4x4 আছে, ওই জায়গার মধ্যে আপনি ম্যানুয়ালি যে ইয়েগুলো রয়েছে এগুলো 4x4 পাবেন না, সবগুলো 4x4 পাবেন না। কোনটা 4 এর থেকে একটু কম হতে পারে, 100টা, কোনটা 4 থেকে 100টা 200টা বেশি হতে পারে। বুঝেন নাই? এই জায়গার মধ্যে সে ফিনিশিংটা আনা সম্ভব। সিটিপি বা ফরম্যাটিংটা কিভাবে করে সেটা আপনি যখন জানবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কাজের মানে স্কিলটা কোথায়। আপনি যখন শিখবেন আপনি অনেক কাজগুলো নিজে নিজে আঞ্জাম দিতে পারবেন। আপনি যখন এই যে প্রথম ধাপ, কম্পিউটারের সর্বশেষ ধাপ হলো এটা, মানে আপনি একটা ছাপাখানার কাজ নিলেন, সেই কাজের সর্বশেষ স্টপ কোথায়? সর্বশেষ স্টেপটা কোথায় বলেন? প্লেটে। কোথায়? প্লেট। প্লেটে। প্লেট বের হওয়ার পরে কম্পিউটারের আর কোনো কাজ নাই। এবার কাজ হলো ছাপা জগতে, প্রিন্টিং কাজ। এই প্রিন্টিং কাজের প্রথম ধাপটাই হলো প্লেট। প্লেট যখন বের হবে ওই প্লেটটা মেশিনে লাগানো হয়। মেশিনে লাগানোর পরে কাগজ আর কালির মাধ্যমে ওই প্লেটের ছাপটা কাগজের উপরে বসে। এরপর ছাপ হওয়ার পরে এটা চলে যায় কোথায়? বাদাইখানায়। বাদাইখানা থেকে বাদাই হওয়ার পরে এটা চলে আসে হলো গোডাউনে। গোডাউন থেকে আপনার হাতে আমার হাতে যায়। যদি এবার সংক্ষিপ্ত বললাম, এটার অনেকগুলো সাইড আছে। প্রত্যেকটা সাইড সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, কেননা স্পেশাল ভাবে আপনাদের কোর্সের জন্য প্রিন্টিং আলাদা ডিপার্টমেন্ট, আলাদা একটা সাইট ছিল। এটা কোর্সের আগে আপনাদেরকে জানানো হয়েছে। কি বলেন, জানানো হয়েছিল কিনা? জানানো হয়েছিল? জি মনে নেই স্যার, মনে নেই? ছিল জানানো মনে হয়েছিল। নেই, জানানো হয়। মনে নেই স্যার। আপনারা দেখেছেন বা দেখবেন গ্রাফিক ডিজাইন উইথ প্রিন্টিং প্রেস, আপনাদের কোর্সটা ছিল এটা। আগের কোন ব্যাচের মধ্যে এটা ছিল না। এই ব্যাচের মধ্যে শুধু স্পেশাল ভাবে বিস্তারিত বিবরণ সহ কিভাবে আপনি ছাপাখানায় কাজ করতে পারেন ওইটার সাইট সহ আপনাদেরকে শেয়ার করা হচ্ছে, যাতে আপনাদের উপকার আসে বা আপনাদের আলহামদুলিল্লাহ। 100 জনের মধ্য থেকে যে কয়জনই রুচিসম্মত ডিজাইন করেন তারা যাতে তাদের সাইট বা তাদের একটা ব্যবসা দাঁড় করাইতে পারেন, এই জন্যই মূলত আমাদের এই সাইটটা আপনাদের সামনে তুলে ধরা। আজকে ক্লাস এই পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি থাকবো। আমার সাথে ইনশাআল্লাহ নিয়মিত আপনাদের একজন সহকারী হিসেবে থাকবেন শিবির আহমদ ভাই, নিয়মিত থাকবেন। আমি আছি আপনাদের সাথে। আর আমার আলহামদুলিল্লাহ দীর্ঘ একটা ব্যস্ততা ছিল, আর ব্যস্ততা আসলে থাকবেই, যেভাবে বুঝতে পারছি, কারণ দিন দিন অফিসের চাপটা বেড়ে চলছে, যার কারণে সব মিলিয়ে আপনাদের সাথে আছি সর্বশেষ পর্যন্ত। তো গুরুত্বপূর্ণ জি ক্লাস স্যার। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে থাকবো। এর পাশাপাশি আমাদের মাওলানা শিবির আহমদ ভাই আপনাদের সাথে থাকবেন, প্রতিটি ক্লাস কম বেশ আপনাদের সাথে শেয়ার করবেন। আগামী ক্লাসে জি স্যার। প্রিন্টিং যে ক্লাসটি রয়েছে পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ এই ক্লাসটা আপনাদের আমি করাবো। জি আলহামদুলিল্লাহ স্যার।